ছবিগুলো দেখ রিঙ্কি, অনেকগুলো এসেছিল। আমি তার মধ্যে থেকে এই কটা বেছে রেখেছি। একবার দেখে নে, ছেলেগুলো বেশ ভালো। এই ছেলেটাকে বেশি পছন্দ আমার। কি সুন্দর টানা টানা চোখ, বেশ ব্যক্তিত্ব আছে মুখে, খুব মানাবে তোর সাথে। আর এটাও ভালো, দেখ, দিল্লিতে বড় ব্যবসা, মা বাবা আর ছেলে। ওরা একটা সুন্দর শিক্ষিত মেয়ে চাইছি খালি, কোনো দেনা পাওনা নেই, বাড়ি গাড়ি সব আছে। আমি কাল ওদের সাথে কথা বলেছি, মায়ের কথাবার্তা বেশ ভালোই লাগলো। ওদের খুব পছন্দ হয়েছে তোকে, তোর ফটো দেখে মুগ্ধ। বারবার বলেছে সে কথা। কি রে, দেখবি না আমি একাই বকবক করে যাব? শর্মা হাতে রাখা সব ফটোগুলো সাজিয়ে মেয়ে টেবিলের ওপর সাজিয়ে রাখেন। মেয়ে মন দিয়ে বইয়ের পাতা উল্টে চলেছে। চাকরির জন্য যত রকম পরীক্ষা হয় সব দিয়ে চলেছে এখন, তারই প্রস্তুতি চলছে আজকাল। কি রে, একবার তাকিয়ে দেখ, একটু তো বইয়ের থেকে মুখ সরিয়ে মাকে সময় দিতে পারিস। শর্মা আবার চেষ্টা করেন। রিঙ্কি এবার বইটা সরিয়ে সোজাসুজি মায়ের দিকে তাকায়, কঠোর কণ্ঠে বলে, তোমাকে যাতে সময় দিতে পারি তারই চেষ্টা করছি মা। তোমাকে আগেও বলেছি, চাকরি না পেয়ে আমি বিয়ে করব না। তাও যদি তোমার এত খবরের কাগজের বিজ্ঞাপন দেখা আর ছেলেদের বাড়ি বাড়ি আমার ফটো পাঠানোটাই বেশি জরুরি কাজ মনে হয়, পাঠাতে থাকো, কিন্তু আমি বিয়ে করব না। আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব। ততদিন যদি তোমার ধৈর্য না থাকে, তুমি বরং পিসির মেয়ের জন্য ছেলে খুঁজতে থাকো। ওর নিজেরও বিয়ে শখ হয়েছে, পিসিদেরও। আমার পেছনে এইভাবে সময় নষ্ট করো না। ফটোগুলোর দিকে না তাকিয়েই সবগুলো একসাথে জড়ো করে মায়ের হাতে ফিরিয়ে দেয় রিঙ্কি। দেখ, চাকরির ব্যাপারটা তো হাতের মোয়া নয় যে চেষ্টা করলেই পেয়ে যাবি। এতদিন জেদ করেছিস, কিছু বলিনি। মাস্টার শেষ না হলে বিয়ে করবি না, হয়ে গেছে। এইবার আর কোনো কথা শুনবো না। তোর জন্য আত্মীয় স্বজন পাড়াপড়শি সবার কাছে কথা শুনতে হচ্ছে। পিসি তো সেদিন এসে দু কথা শুনিয়েই দিল, আমি নাকি ভালো না, ভালো বউ হতে পারিনি, ভালো মা হতে পারিনি, সব আমারই দোষ। এইসব বাজে কথা শুনতে শুনতে চুলে পাক ধরে গেল। তবু এরা বাড়ি বই কথা শোনাতে আসতে ছাড়ে না। তুই বিয়ে কর বাবা, তোকে একটা সৎপাত্রে পাত্রস্থ করতে পারলে আমি বাঁচি। আচ্ছা, ওই ভদ্রমহিলা আমি বাড়ি না থাকলে আসে কেন বলো তো? সামনাসামনি হলে বুঝিয়ে দিতাম তুমি কি আর ওদের গোষ্ঠী কি। ছি ছি, এসব কি কথা ছিরি? ভদ্রমহিলা আবার কি? আর ভুলে যাস না, তুইও ওই গোষ্ঠীরই একজন। এরকম মুখরা হলে শ্বশুরবাড়িতে একদিনও টিকতে পারবি না। তাহলে কি তোমার মতো করে টিকতে বলছো মা? কিছু না বলে, মুখ বুজে সব মেনে? আর ওই ভদ্রলোকের বোনকে ভদ্রমহিলাই বলবো, তাও তো ভদ্র কথাটা যোগ করেছি সাথে, এই ঢের। রিঙ্কি, সাবধান হ্যাঁ, আমি যেন আর এইরকম ভাষা না শুনি। ভদ্রলোক তোমার বাবা, সেইটুকু সমান ওকে দিবি। আর এই রইল ফটো, দেখে কটা পছন্দ করে আমাকে উদ্ধার করিস। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, এমনি এমনি সামাজিক নিয়মরীতি তৈরি হয়নি। নির্দিষ্ট বয়সে বিয়ে দেওয়াটাই বাবা মায়ের কর্তব্য, না হলে লোকে তো প্রশ্ন করবেই। শর্মা সব রেখে রান্নাঘরের দিকে রওনা হয়। যেতে যেতে কানে আসে মেয়ের বিড়বিড় করে বলা কথাগুলো। হ্যাঁ, তারপর বিয়ের পর আমার কোনো সমস্যা হলে সেই সমাজই মুখ ঘুরিয়ে থাকবে। নিজের পায়ে না দাঁড়িয়ে আমি বিয়ে করবই না, প্রয়োজনে চিরকুমারই থাকব। শর্মা আবার ফিরে আসে, চোখ গোল গোল করে বলে, মানে তুই কি সেই রকমই কিছু প্ল্যান করেছিস নাকি? এই সাবধান বলে দিচ্ছি, তোর এই পড়াশুনো করার চক্করে এমনিতেই কত কথা শুনতে হয়েছে। এরপর কুমারী মেয়ে বিয়ে না করে বাড়িতে বসে থাকলে কেউ ছেড়ে কথা বলবে না। রিঙ্কি মায়ের দুহাত ধরে পাশে বসায়, তারপর মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মা, এই সামাজিক রীতি মেনেই তো দাদু তোমার বিয়ে তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলেন। বেশি শিক্ষিত হয়ে গেলে নাকি আর পাত্র পাওয়া যাবে না। কলেজের প্রথম বর্ষের পড়া শেষ হতে না হতেই বিয়ে, দ্বিতীয় বর্ষে আমি। হয়ে গেল তোমার পড়াশুনো, কিছুই করলে না জীবনে, মন দিয়ে শুধু সংসারটাই করে গেলে। তার বদলে কি জুটলো তোমার কপালে? ব্যভিচারী বর আর শ্বশুরবাড়ির গঞ্জনা। বাবার ওই এক্সট্রা ম্যারিটাল সম্পর্কের কথা জেনেও কেমন না জানার ভান করে জীবন কাটিয়ে দিলে। আর ওই লোকটা তোমার সেবা খেয়ে বাইরে ফুর্তি করে বেড়ায়। শর্মা মেয়ের মুখ চেপে ধরেন। এসব বলিস না মা, এসব বলাও পাপ। বাহ, কি অদ্ভুত না, এসব বলা পাপ, অথচ এসব করা পাপ নয়। কেন পড়ে রইলে এই সংসারে, যেখানে মানুষ হিসেবে প্রাপ্য সম্মানটুকুও পেলে না? কেন আমাকে নিয়ে বেরিয়ে গেলে না এই বাড়ি থেকে?
পারোনি আমার জন্য, তাই না? আমি অনেকবার তোমাকে ঠাকুর ঘরে দরজা বন্ধ করে কাঁদতে শুনেছি। তুমি কতবার ঠাকুরকে বলেছ, মেয়েটা না থাকলে কবে গলায় দড়ি দিয়ে মরে যেতাম। মেয়েটাকে কোনো রকমে মানুষ করে দিতে পারলেই আমার ছুটি। কেন মরে যেতে মা, আমি না থাকলে? আমি ছাড়া কি তোমার অস্তিত্ব নেই? সারা জীবন সব কিছু হয় বাবার জন্য, না হয় আমার জন্য। তুমি নিজের জন্য কেন কোনো দিন ভাবোনি? আসলে ভাবতে পারোনি, কারণ তোমার যাওয়ার কোনো জায়গা ছিল না। বাবার এই অন্য মহিলার সাথে সম্পর্কের কথা তুমি দিদার বাড়ি বা তোমার শ্বশুরবাড়ির কাউকে নিজেও বলনি, আমাকেও বলতে দাওনি। ভেবেছ জানাজানি হলে যদি বাবা আমাদের ছেড়ে পুরোপুরি ওনার কাছে চলে যায়, বা আমাদেরই বাড়ি থেকে বের করে দেয়? ভেবেছ জানাজানি হলে বাইরের লোকে কি বলবে তোমায়? সত্যি করে বলো তো, আজ যদি তুমি চাকরি করতে, তোমার নিজের একটা ঘর বানানোর ক্ষমতা থাকতো, তাহলে কি তুমি এই জীবনটা মেনে নিতে মা? শর্মা নীরবে চোখে জল মুছতে থাকে। মেয়ের প্রতিটি কথাই তো সত্যি। সত্যি তো, ও বেরিয়ে যেতে পারেনি সব কিছু ছেড়ে, তাতে দাঁত চেপে পড়ে থেকেছে। মেয়েকে শিক্ষিত করে নিজের পায়ে দাঁড় করিয়ে নিজে যা হোক করে বাকি জীবনটা কাটিয়ে দেবে বলে। কিন্তু সেখানেও সমাজের প্রতিটি মানুষের কথা। বিয়ের বয়স হয়ে গেল, এখনও মেয়ের জন্য পাত্র দেখনি? বেশি পড়াশুনো করে কি হবে? সেই তো হাঁড়ি ঠেলবে। মেয়েদের বেশি শিক্ষিত হতে নেই, তাহলে সংসার টেকে না। আজকের দিন এত ডিভোর্স হয় কেন বলো তো? আগে তো এত হতো না। আসলে মেয়েদের বেশি বুদ্ধি হলে তখনই অধিকার চায়, অল্পে সন্তুষ্ট থাকতে পারে না। তাছাড়া তোমার মেয়ে তো ডানাকাটা সুন্দরী নয় যে দেখলেই পছন্দ হয়ে যাবে। সময় থাকতে থাকতে কারো ঘাড়ে ঝুলিয়ে দাও। কি দরকার এত পড়ানোর? নির্দিষ্ট বয়সে বিয়ে দিলে সঠিক সময়ে বাচ্চা কাচ্চা হবে, সেগুলোকেও তো মানুষ করতে হবে। কেমন মা তুমি? সামাজিক নিয়ম জানো না? নাকি মেয়ে চাকরি করলে তোমাকেও কিছু দেবে, সেই ভরসায় ঘরে বসিয়ে রেখেছ? অসংখ্য প্রশ্ন মানে আর অযাচিত উপদেশে শরমের এতদিনের মেয়েকে নিজের পায়ে দাঁড় করানোর প্রতিজ্ঞাও নিমিষে কেমন যেন টলে যায়। ভাবে সত্যি বোধহয় মেয়েকে পাত্রস্থ করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মা, ও মা! মেয়েটাকে সঙ্গীত ফেরে শরমার। আমি চাকরি করব মা, তোমার জন্য একটা ঘর বানাবো, যে ঘরের নেম প্লেটে থাকবে তোমার আর আমার নাম। আমাদের কেউ বাড়ি থেকে বের করে দেবে সে ভয় থাকবে না। একটু সময় দাও আমায় মা। রিঙ্কি মায়ের হাত ধরে আকুতি জানায়। আর বিয়ে? শর্মা চোখে প্রশ্ন। বিয়ে করতেই হবে মা? না করলে আমার বাকি জীবনটা কী নিয়ে কাটবে শুনি? তুই চাকরি করবি, আর আমি তখন নাতি নাতনির সাথে খেলবো। তোমার মাথা থেকে বিয়েটা যাবে না দেখছি। আচ্ছা ঠিক আছে, আগে চাকরিটা তো পাই, তারপর যদি ঠিকঠাক ছেলে পাই, মনে হয় আমাদের দুজনের সাথে সে ভালোভাবে থাকতে পারবে, তখন দেখা যাবে। রিঙ্গির কথায় শর্মা কিছুটা আশ্বস্ত হয়। নাও, তোমার পেয়ারের ননদ ফোন করেছে, ধরো। আর ওই ঘরে গিয়ে কথা বলো। পরশু রেলের পরীক্ষা আছে, অনেক পড়া, এত জিকে মনে রাখাই দায়। মুখ বেঁকিয়ে মোবাইলটা মায়ের হাতে ধরাই রিঙ্কি। হ্যাঁ দিদি, বলছি কি, ছেলেদের অনেক ফটো জমে গেছে গো ঘরে। তুমি যদি বুলার জন্য দেখতে চাও, আমি না হয় পাঠিয়ে দেব। রিঙ্কির এখন বিয়ে দেবো না গো। চাকরি পাবে, বাড়ি বানাবে, তারপর যদি কোনো বিবাহযোগ্য ছেলে থাকে তখন না হয় ভেবে দেখব। সেটা ওই না হয় ঠিক করবে। যোগ্যপাত্রী নিজের জন্য যোগ্য ব্যবস্থা নিজেই করে নিতে পারবে গো। পাশের ঘর থেকে মাকে এই প্রথম তার ননদকে যোগ্য জবাব দিতে শুনে রিঙ্কির খুব আনন্দ হয় মনে। জোরে জোরে পড়তে থাকে। ভারতের প্রথম মহিলা ট্রেন ড্রাইভারের নাম সুরেখা যাদব। রিঙ্কি জানলা দিয়ে বিশাল আকাশটার দিকে তাকায়। একদিন ওর জীবনের স্টিয়ারিংটাও থাকবে ওর নিজের হাতে।